হে লার্নার্স, ওয়েলকাম টু প্রোগ্রেস টিউশন গ্রুপ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর লাইট চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যেমন দর্পণ, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ সম্পর্কে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দর্পণ সম্পর্কে প্রথমে জেনে নেব। তো দর্পণ তোমরা সকলেই জানো যে বাড়িতে আমরা মুখ দেখার কাজে যেটা ব্যবহার করি, আয়না যেটা বলছি, সেটা আসলে দর্পণ। তো দর্পণ দুই রকমের হয়ে থাকে। দর্পণ দুই রকমের হয়ে থাকে। এক নম্বর সমতল দর্পণ, আর দুই নম্বরে হলো গোলীয় দর্পণ। সমতল দর্পণ, এটা আমরা বাড়ির যে আয়না ব্যবহার করছি সেটা একটা তল সমতল থাকে, এবং এর সম্পর্কে তোমাদের ডিটেলসে জানতে হবে না। তো এর একটা শর্ট কোশ্চেন পড়ে যে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান মনে রাখবে অসীম হয়। এটা আমরা পরে আবার আলোচনা করব। তো এখন জেনে নেওয়া যাক যে দর্পণের এই যে পাঁচটা আমি দাগ কাটা এঁকেছি, এই অংশটা আসলে পিছনের দিক, ব্যাক সাইড। এদিকে যদি কোনো বস্তুকে রাখা হয় তার প্রতিছবি কিন্তু দর্পণে তৈরি হবে না। আর এই তলটা হচ্ছে চকচকে প্রতিফলক তল। এই তলটা হলো প্রতিফলক তল। প্রতিফলক তল। এবার আমাদের জানতে হবে যেটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ আবার দুই ধরনের হয়ে থাকে। কত ধরনের বললাম? দুই ধরনের। ঠিক বলেছো, দুই ধরনের। একটা হচ্ছে উত্তল এবং আরেকটা হচ্ছে অবতল। তো উত্তল এবং অবতল এটা চিনব কিভাবে? এটা আসলে একটা গোলীয় দর্পণ। ধরো একটা গোলকের থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, তাহলে যে দর্পণগুলো তৈরি হবে সেইগুলোকে বলা হবে গোলীয় দর্পণ। তো এখানে আমি দুটো অংশ কেটে নিলাম একটা গোলক থেকে, এইভাবে একটা অংশ পড়ে রয়েছে আর এদিকে একটা অংশ পড়ে রয়েছে। এইগুলো দুটোই হচ্ছে দর্পণ, এবং কি ধরনের দর্পণ সেটা আমরা জেনে নেব। এর যদি ভেতরের দিকটা এরকম প্রলেপ দেওয়া থাকে, অর্থাৎ এরকম দাগ কাটা থাকে, তোমরা ছবি যখন আঁকবে অবশ্যই এরকম দাগ করে দেবে যাতে বোঝা যায় যে এটা উত্তল না অবতল, কারণ এইটা না দিলে আমরা বুঝতে পারবো না উত্তল না অবতল। এর বাইরের দিকে তলটা, এর বাইরের দিকে যে তলটা রয়েছে দেখো, এটা প্রতিফলক তল হিসেবে কাজ করবে। বাইরের দিকে তলটা প্রতিফলক তল। এরকম যে দর্পণগুলো পাওয়া যাবে সেগুলোকে বলা হবে উত্তল দর্পণ। অর্থাৎ দেখো, তোমরা বাড়িতে যে পেয়ালা ব্যবহার করো বা চামচ ব্যবহার করো, তো চামচের যে পেছনের দিকের অংশটা যেটা উঁচু হয়ে থাকে, অথবা পেয়ালার যে উল্টো দিকের অংশটা, সেটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তাহলে সেটাকে বলা হবে উত্তল দর্পণ। আর যদি কোনো দর্পণের এই ভেতরের দিকটা কি থাকে, প্রতিফলক তল হিসেবে কাজ করে, অর্থাৎ এই বাইরের পাশটাতে কি থাকে, প্রলেপ দেওয়া থাকে, তাহলে সেটা হয়ে যাবে অবতল দর্পণ। এইটা আসলে এখন প্রতিফলক তল। প্রতিফলক তল। এবার বোঝা যাচ্ছে যে উত্তল আর অবতল কোনটাকে বোঝায়। তো এখানে আমরা উত্তলের জায়গায় উত্তল দর্পণটা আঁকছি। এটা এখন উত্তল না অবতল বলতে পারবে না? এখন তো বলা যাবে না। তার কারণ হচ্ছে এর তো আমরা এই যে প্রলেপ দেওয়া তলটাই দেখাইনি। তাহলে প্রলেপ দেওয়া যে তলটা রয়েছে সেটা এইভাবে আমরা প্রলেপ দিলাম, তাহলে এটা আমরা বলতে পারবো যে উত্তল দর্পণ। আর অবতলের ক্ষেত্রে কি হবে? অবতলে এরকম আঁকলাম, আঁকার পরে প্রলেপটা দিতে হবে এই বাইরের পাশে, অর্থাৎ ভেতরে যে প্রতিফলক তলটা রয়েছে সেটা ভেতর দিকে বাঁকা রয়েছে। এই যে প্রতিফলক তলগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোর ধরন অনুযায়ী উত্তল না অবতল সেটা বোঝা যায়। সেটা যদি বাইরের পাশে বাঁকা থাকে তাহলে উত্তল হবে, আর সেটা যদি ভেতরের দিকে বাঁকা থাকে তাহলে অবতল হবে। এটা ক্লিয়ার সবার? বেশ, তাহলে জেনে নেওয়া যাক এখানের কিছু গুরুত্বপূর্ণ টার্ম যেগুলো পরীক্ষাতে সংজ্ঞা হিসেবে পড়ে। যেমন কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র বলতে কি বোঝায়। তো প্রথমে দেখো, আমি একটা গোলক এঁকে নিয়েছিলাম। এই যে গোলক, এই গোলকের নিশ্চয়ই একটা কেন্দ্র থাকে। এই যে গোলকের কেন্দ্র, সেটাই আমি যদি এখান থেকে গোলীয় দর্পণ বানাই তাহলে এটাকে মুছে দিলাম, এতটা অংশ ধরে মুছে দিলাম।
তাহলে এটা তো অরিজিনালি একটা গোলক ছিল, তো তার কেন্দ্রটাই হয়ে যাবে এই যে গোলীয় দর্পণটা পড়ে রয়েছে তার কেন্দ্র, অর্থাৎ বক্রতার কেন্দ্র। তাহলে কি বললাম, বক্রতা কেন্দ্র কাকে বলে? কোন গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার যে কেন্দ্র সেটা হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। তাহলে পরপর আমরা এই জিনিসগুলো দেখে নিই কি কি আছে। প্রথমে জেনে নিই প্রধান ছেদ। প্রধান ছেদ, প্রধান ছেদ আসলে কি? আমরা গোলক থেকে যতটুকু অংশ কেটে নিয়েছি দর্পণ হিসাবে ব্যবহার করার জন্য সেটুকু অংশকেই বলা হচ্ছে প্রধান ছেদ। অর্থাৎ আমরা যদি একটা গোলক থেকে এতটুকু অংশ কেটে নিলাম দর্পণ হিসাবে ব্যবহার করার জন্য, তাহলে এই অংশটুকুই হয়ে যাবে প্রধান ছেদ। এটার দেখো এই যে আমরা ছবি এঁকেছি, এগুলো তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। আমি এটা সম্পর্কে এই যে বিভিন্ন টার্মগুলো, গুরুত্বপূর্ণ টার্মগুলো রয়েছে সেগুলো ডিটেইলসে আলোচনা করব, তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। উত্তল অবতল সবাই চেনো অবশ্যই, ঠিক আছে বেশ। এখন আমরা উত্তল এবং অবতল দর্পণের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানব। এটা একটা পুরো গোলক ছিল, এই গোলকের একটা অংশ আমরা কেটে নিলাম, এই যে পড়ে রইল এটাকে বলা হয় প্রধান ছেদ, যাকে M1 M2 এই যে প্রান্ত বিন্দুগুলো রয়েছে এগুলোকে M1 M2 দ্বারা প্রকাশ করা হয়। এবং এর একটা কেন্দ্র ছিল, পুরো যে গোলকটা ছিল তখন এর নিশ্চয়ই একটা কেন্দ্র ছিল, এটাই হচ্ছে এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এবং এটা কি ধরনের দর্পণ এখন তো বলা যাচ্ছে না, কিন্তু এর একটা তলকে যদি আমরা প্রলেপ দিয়ে দিই তাহলে আমরা বলতে পারবো এটা হলো এখন উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের এই যে প্রধান ছেদ পেয়েছি M1 থেকে M2 পর্যন্ত, এর নিশ্চয়ই একটা মধ্যবিন্দু আছে, এই মধ্যবিন্দুটার নামই হচ্ছে পোল বা মেরু, এটাকে P দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? পোল বা মেরু। প্রধান ছেদ পেলাম, মেরু পেয়েছি। 3 নাম্বার পেলাম বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র। এরপরে আমরা দেখব যে বক্রতা কেন্দ্র ছিল, এই যে বক্রতা কেন্দ্র একে C দ্বারা প্রকাশ করা হয় এবং মেরু P দ্বারা প্রকাশ করা হয়। এই দুটি বিন্দুকে যদি আমরা সরল রেখা দ্বারা যুক্ত করি তাহলে যে রেখাটা পাবো সেটাকে বলা হবে প্রধান অক্ষ। এটাকে XY বা XX যা খুশি নাম দেওয়া যায়। তো এই প্রধান অক্ষের সংজ্ঞাটা কি হয়ে যাবে? কোন গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরু বিন্দুগামী যে সরলরেখা সেটাকে বলা হবে এর প্রধান অক্ষ। তাহলে কি পেলাম? প্রধান অক্ষ। এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? প্রধান ছেদ। তোমরা বলতে পারবে M1 P M2 এই যে অংশটা পেয়েছি এটাই হচ্ছে টোটাল যে অংশটা সেটাই প্রধান ছেদ, অর্থাৎ M1 P M2। এরপরে আমরা পেয়েছি মেরু। মেরুকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই যে কোন গোলীয় দর্পণের প্রধান ছেদের মধ্যবিন্দু এটাই হচ্ছে মেরু, অর্থাৎ P। এবং বক্রতা কেন্দ্র কি বললাম? বক্রতা কেন্দ্রের সংজ্ঞা পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট, এর পরে বক্রতা কেন্দ্র কথা বলে তাহলে বলতে হবে যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার যে কেন্দ্র সেটাই হচ্ছে ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। এরপরে রয়েছে প্রধান ছেদ, এটাকে C দ্বারা প্রকাশ করা হয়। আর প্রধান ছেদ বা প্রধান অক্ষ রয়েছে, প্রধান অক্ষকে আমরা XX বা XY দ্বারা প্রকাশ করি। এরপরে আরেকটা জিনিস জানতে হবে, এই গোলীয় দর্পণটি কতটুকু অংশ খোলা আছে এটাকে বোঝায় দুটি টার্ম ইউজ করে, একটা হচ্ছে রৈখিক উন্মেষ আর একটা হচ্ছে কৌণিক উন্মেষ। রৈখিক উন্মেষ বলতে রৈখিক কথার অর্থ জানো রেখা, রেখা থেকে এসেছে রৈখিক। তাহলে এই প্রান্ত বিন্দু দুটিকে যদি আমরা সরল রেখা দ্বারা যুক্ত করি তাহলে যে রেখাটা পাবো সেটাকে বলা হবে রৈখিক উন্মেষ। এই রেখাটা দৈর্ঘ্যটাই হচ্ছে রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হবে? M1 এবং M2 দ্বারা প্রকাশ করা হবে। এটা যেহেতু একটা রেখা এর উপরে আমরা এরকম চিহ্ন দিতে পারি। এরপরে বললাম যে দুটো কন্ডিশন এটাকে প্রকাশ করা হয়, তাহলে আরেকটা কন্ডিশন কি? আরেকটা কন্ডিশন হলো যে M1 C M2 এই কোণ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ
গোলীয় দর্পণের দুটি প্রান্ত বিন্দুকে যদি আমরা কেন্দ্রের সাথে যুক্ত করি তাহলে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে ওই গোলীয় দর্পণের কৌণিক উন্মেষ। কেমন বোঝা যাচ্ছে? তাহলে এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা জানো কোণকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। কৌণিক উন্মেষ। কৌণিক উন্মেষকে আমরা কোণ দ্বারা প্রকাশ করি m1 c m2। আসলে এটা একটা কোণের চিহ্ন, থিটা দিলাম। আরো একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ফোকাস। এই ফোকাস জানতে গেলে তোমাদেরকে এখানে আমি একটা ছোট ছবি আঁকছি। এই যে অংশটা, এটা একটা দর্পণ এঁকেছি। এই দর্পণটা উত্তল না অবতল কেউ বলতে পারবে? না, এখন তো বলা যাবে না। ঠিক বলেছো, এখন বলা যাবে না। কিন্তু এর যদি আমরা বাইরের পাশটাকে প্রলেপ দিই তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে। হ্যাঁ, ঠিক বলেছো। এটা আসলে এটা একটি অবতল দর্পণ। এই অবতল দর্পণের এরকম জায়গায় মাঝামাঝি বক্রতা কেন্দ্র সি থাকে। কোনো বস্তুকে যদি এরকম দূরে রাখা হয় তাহলে এখান থেকে যে আলোগুলো যাবে সে আলোগুলো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যায় সেটাকে বলা হয় ফোকাস। এটা সম্পর্কে আমরা ডিটেইলসে আবার আলোচনা করব যখন আমরা প্রতিবিম্ব গঠনটা দেখব। তো এখন শুধু মনে রাখবে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি গুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয়, আরো যেতে পারে এই দিক থেকে নিচে দিকে গেল, তো এটা উপর দিকে বাঁকবে। এইভাবে কিভাবে বাঁকে এগুলো আমি পরে আলোচনা করব। তো যে বিন্দুটা পেলাম সেটাকে বলা হয় ফোকাস, এফ। অর্থাৎ আমরা ফোকাস পেলাম, ফোকাসকে এফ দ্বারা ডিনোট করা হয়। আর একটা জিনিস যেটা হচ্ছে বক্রতা কেন্দ্র, যেভাবে আমরা সংজ্ঞা দিয়েছিলাম সেরকমই বক্রতা ব্যাসার্ধ হয়। বক্রতা কেন্দ্র এখানে ছিল মাঝখানে, মানে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার কেন্দ্রটাকে বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। সেম একই জিনিস হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ তার যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে এখানে লিখে দিচ্ছি বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা কি কি জিনিস জানলাম? এখানে জানলাম দর্পণ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে সমতল দর্পণ আর দুই নম্বর হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ আসলে একটা তল সমতল থাকবে এবং সমতল দর্পণ সম্পর্কে তোমাদের সেরকম কিছু জানতে হবে না। সমতল দর্পণে শুধুমাত্র বক্রতা ব্যাসার্ধের মানটা জানবে, অসীম হয়। এবং দুই নম্বর হচ্ছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণের আবার দুটি ভাগ আছে। গোলীয় দর্পণটা একটা গোলকের অংশ, এর দুটি তল অবশ্যই থাকবে। যদি প্রতিফলক তলটা বাইরের দিকে, যে আমি দেখালাম হাতের এই অংশটা দেখো, যদি বাইরের দিকে বাঁকা থাকে তাহলে সেটা হয়ে যাবে উত্তল দর্পণ। আর যদি প্রতিফলক তলটা ভেতরের দিকে বাঁকা থাকে তাহলে সেটা হয়ে যাবে অবতল দর্পণ। তার দর্পণ দুই রকমের বোঝা গেল। এই যে গোলীয় দর্পণটা দুই রকমের সেটা বোঝা গেছে। এখন এই গোলীয় দর্পণের কতগুলো ইম্পর্টেন্ট টার্ম যেগুলো পরীক্ষাতে সংজ্ঞা হিসেবে পড়ে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। দেখো আমি বলছি, তোমরা দেখতে পাবে বোর্ডে লেখা আছে যে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রটা বললাম, অনেকবারই বলা হয়েছে বক্রতা কেন্দ্র। তারপরে হচ্ছে মেরু। মেরু জিনিসটা কি? এই যে প্রধান ছেদ রয়েছে m1 m2 এর মধ্যবর্তী একটা অংশ, মধ্যবর্তী একটা বিন্দু, সেটাই হচ্ছে মেরু। এরপরে রয়েছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ জিনিসটা কি? মেরু এবং বক্রতা কেন্দ্রগামী যে সরলরেখা সেটাকে বলা হয় প্রধান অক্ষ। বক্রতা কেন্দ্র এবং মেরু বিন্দুগামী সরলরেখা। এরপরে রয়েছে রৈখিক উন্মেষ। রৈখিক উন্মেষটা কি? আসলে এই দর্পণটি কতটা আর কি খোলা আছে, মানে কতটা এর প্রতিফলক তল কাজ করবে সেটা তার দ্বারা পরিমাপ করা হয়, সেটা রৈখিক উন্মেষ এবং কৌণিক উন্মেষের দ্বারা। তো রৈখিক উন্মেষ হচ্ছে যে গোলীয় দর্পণে দুই প্রান্ত বিন্দু, এই যে দুই প্রান্ত বিন্দুর সংযোগকারী সরলরেখা দৈর্ঘ্যটাই হয়ে যাবে এক্ষেত্রে রৈখিক উন্মেষ। এবং কৌণিক উন্মেষ বলতে কোনটাকে বোঝায়? এই প্রান্ত বিন্দুদ্বয় বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ। এরপরে রয়েছে ফোকাস।
ফোকাস জিনিসটা কি বললাম যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পর যে বিন্দুতে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় ফোকাস। এবার রয়েছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ হলো, তোমরা তো জানো বৃত্তের, ধরো কোনো একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। সেরকম গোলীয় দর্পণটি তো একটা গোলকের অংশ ছিল, তার যে ব্যাসার্ধ সেটাকে বলা হবে ওই গোলীয় দর্পণটির বক্রতা ব্যাসার্ধ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা এই যে গোলীয় দর্পণ দ্বারা গঠিত যে প্রতিবিম্ব রয়েছে তাদের প্রকৃতি সম্পর্কে আলোচনা করব এবং সেগুলো কোথায় গঠিত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এই ভিডিওগুলো এরকম নতুন নতুন ভিডিও তোমরা পেতে থাকবে এবং আমি কন্টিনিউ এভাবেই ভিডিও দিয়ে যাব যাতে তোমাদের সুবিধা হয়। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।